আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি। আজ সময় এসেছে মুক্তিযুদ্ধের চেতনার সকলকে ঐক্যবদ্ধ হয়ে পরাজিত শত্রুদেরকে আবার পরাজিত করা। পৃথিবীর কোনো দেশে পরাজিতরা আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারেনি। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিভাজনের সুযোগ নিয়ে এই দেশে তারা আবারও রাজনীতিতে ফিরে এসেছে, মন্ত্রী হয়েছে, রাষ্ট্রপতি হয়েছে। জেনারেল জিয়াউর রহমানের সরকারে, খালেদা জিয়ার সরকারে, এরশাদের সরকারে গুরুত্বপূর্ণ পদে তারা বসেছে। যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে। অন্তত কিছু শহীদ আত্মতৃপ্তি পেয়েছেন, শহীদের পরিবার আত্মতৃপ্তি পেয়েছে। ওরা আবার ফিরে আসলে ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নেবে, যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ নেবে, বুদ্ধিজীবী হত্যার বিচারের প্রতিশোধ নেবে। আমরা নিশ্চয়ই সেটা হতে দিতে পারি না। রুখে দাঁড়াতে হবে ওদের বিরুদ্ধে। শেখ হাসিনাকে মেটিকুলাস ডিজাইন করে রাষ্ট্র ক্ষমতার থেকে সরিয়ে দেওয়া হলো। যেটা শেখ হাসিনা বারবার বলছিলেন, যেটা কোটা বিরোধী আন্দোলন না, আসল টার্গেটটা হচ্ছে আমাকে ক্ষমতার থেকে সরানো, ক্ষমতা দখল করা। তখন অনেকে বিশ্বাস করেননি, কিন্তু এই ঘটনার পরে বিবিসির সঙ্গে সাক্ষাৎকার দিয়ে জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বললেন, এই আন্দোলন ছিল আমাদের, আমরাই সবকিছু করেছি, কিন্তু আমাদের নাম ব্যবহার করলে হয়তো অনেকের রিজার্ভেশন থাকতে পারে, এই জন্য আমরা বেনামিতে করেছি। আবার ছাত্র শিবিরের ছেলেরা ছাত্রলীগের ভিতরে ঢুকে থেকে সেখানে থেকে নিজেদের পরিচয় গোপন করে সেখানে বসে তারা সেই কাজটি করেছেন। এবং তাদের যে স্কোয়াড তৈরি করা হয়েছিল, যে স্কোয়াডরা এখন স্বীকার করছেন আমরাই পুলিশ হত্যা করেছি, আমরাই মেট্রো রেল পদ্মা সেতুতে আঘাত করেছি, আমরাই অস্ত্র তুলে নিতাম যদি ৫ তারিখে শেখ হাসিনার পতন না হতো। এবং তাদের যিনি কমান্ডার, তাদের যিনি গডফাদার, তিনি ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বলছেন এটা হঠাৎ করে কিছু হয় নাই, মেটিকুলাস ডিজাইন করে শেখ হাসিনাকে পতন ঘটানো হয়েছে। এবং সেই ক্ষেত্রে বিদেশি ফান্ড, দীর্ঘদিনের পরিকল্পনা, এই সকল ঘটনাবলী এখন সামনে স্পষ্ট। আমি সেদিকে আর যেতে চাচ্ছি না, আমি নতুন করে আসছি। পাকিস্তান পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক ছিলেন গোলাম আজম। তিনি জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন তখন পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন, তারপরে আর তিনি ফিরে যাননি। এই গোলাম আজম পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার করতে চেয়েছেন। তার ছেলে আব্দুল্লাহিল আজমি তিনি সেনাবাহিনীর কর্মকর্তা হন। তার নিয়োগের সময় আপত্তি উঠেছিল, কারণ তার বাবা স্বাধীনতার বিরোধিতা করেছেন, তার নাগরিকত্ব ছিল না। তার ছেলে কি পরিচয়ে বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্তা হবেন? এবং তিনি যখন হয়েছিলেন তখন নানাভাবে স্বাধীনতা বিরোধীরা রাষ্ট্রযন্ত্রে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল। এইরকম একটা পরিস্থিতিতে আসার পরে তারপর দেখা গেল যে তিনি সুস্থ থাকছেন না, বিভিন্ন কাজকর্ম করছেন যেটা সেনাবাহিনীর আইনের ভিতরে কোনোভাবেই গ্রহণযোগ্য না। ফলে 23শে জুন 2009 সকল নিয়ম অনুসরণ করে তাকে বরখাস্ত করা হয়। 2011 সালে, মনে রাখবেন 23শে জুন 2009 তাকে বরখাস্ত করা হয়। 2011 সালে তিনি হাইকোর্টে এসে রিট পিটিশন দায়ের করলেন, ওই তার চাকরিচ্যুত আদেশকে চ্যালেঞ্জ করে। হাইকোর্টে এই বিষয়টি শুনানি হয়। সেক্ষেত্রে অত্যন্ত মেধাবী একজন আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তিনি তার পক্ষে ছিলেন, অপরদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, তিনি দুজনই এখন প্রয়াত, তিনি ছিলেন রাষ্ট্রপক্ষে। দীর্ঘ শুনানির পরে 18 জুন 2011 তারিখে হাইকোর্ট রিট পিটিশন খারিজ করে দেয়। এবং সেখানে মেইন গ্রাউন্ড ছিল যে সংবিধানের বিধান অনুসারে সশস্ত্র বাহিনীর ইন্টারনাল কোনো ডিসিশনকে রিট পিটিশনে চ্যালেঞ্জ করা যায় না। সেখানে উঠে এসেছিল সাবেক সেনাপ্রধান জেনারেল নাসিম চাকরিচ্যুত হওয়ার পরে তিনি হাইকোর্টে রিট করেছিলেন এবং তার মামলা আপ টু অ্যাপিলেট ডিভিশন যায়। সেখানে একই সিদ্ধান্ত আসে যে না, এটা রিট যোগ্য মামলা না। ফলে গোলাম আজমের পুত্রের এই মামলার অর্থাৎ রিট পিটিশন খারিজ হয়ে যায়, তার বরখাস্ত আদেশ বহাল থাকে। শেখ হাসিনা সরকারের পরিবর্তন হওয়ার পরে ডিসেম্বরে, এটা 27 ডিসেম্বর 2024, হ্যাঁ 27 ডিসেম্বর 2024 তার বরখাস্তের আদেশ বাতিল করা হয় এবং তাকে অবসর দেওয়া হয়, আর্থিক সুযোগ সুবিধা মর্যাদা সবকিছু সহ। এখানে খুব উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে যার বরখাস্ত আদেশ
হাইকোর্টও বহাল রেখেছে। ডক্টর ইউনূসের সরকার আসার পরে শোনা যায় বর্তমান সেনা প্রধানেরও রিকমেন্ডেশন ছিল, সেভাবে তার বরখাস্ত আদেশ বাতিল হয়ে যায়। হাইকোর্ট যেটাকে ইন্টারফেয়ার করে নাই, হাইকোর্ট যেটাকে বলেছে এই বরখাস্ত আদেশ হস্তক্ষেপ করার যোগ্য না, কোর্টের চেয়ে বড় হয়ে গেল বিনা ভোটে বিনা নির্বাচনে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার, এবং সেখানে নাকি রিকমেন্ড করেছেন বর্তমান সেনাপ্রধান। এর পরবর্তীতে তিনি প্রেস কনফারেন্স করে বললেন এই পতাকা পাল্টাতে হবে, জাতীয় সঙ্গীত পাল্টাতে হবে, এবং তার সুরে সুর মিলিয়ে আরেকটা শ্রেণী বলল দেশের নামকে পাল্টাবার জন্য। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের পতাকা পাল্টে দেওয়ার মতো ঔদ্ধত্য প্রকাশ করল এই গোলাম আজমের পুত্র, সেনাবাহিনীর বরখাস্তকৃত কর্মকর্তা ব্রিগেডিয়ার আজমি, যার বরখাস্ত আদেশ হাইকোর্ট বহাল রাখলেও ইউনূস সরকার এসে হাইকোর্টের চেয়ে বড় কোর্ট হয়ে গেলেন তিনি। এরপরে শুরু হয়ে যায় আবার নতুন ষড়যন্ত্র। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার লোকরা বাংলাদেশে আসা যাওয়া শুরু করে দিলেন, পাকিস্তানের মন্ত্রী আসা যাওয়া শুরু করে দিলেন, প্রলুব্ধ করার জন্য বললেন ভিসা লাগবে না, শুধু এয়ারপোর্টে আসলে অনারেবল ভিসা দেওয়া হবে, পাকিস্তান বাংলাদেশকে সাহায্য করবে, যে না খেয়ে থাকে, যার নিজের চলে না, সে নাকি বাংলাদেশকে সাহায্য করবে। কি বিস্ময়কর কথা! এবং পাকিস্তানের সঙ্গে হরিহর আত্মা সম্পর্ক গড়ে উঠল ইউনূস সরকারের, যদিও ইউনূস সরকার কোনো বৈধ সরকারই না তাদের সঙ্গে। আর ধীরে ধীরে তারা বাংলাদেশের অভ্যন্তরে থেকে প্রতিবেশী আর একটি দেশের উপরে কিভাবে হামলা করা যায়, কিভাবে তাদের ডিস্টার্ব করা যায়, এবং এই ইউনূসের যারা নিয়োগকর্তা তারা তো কেউ কেউ বললেন ভারতের 7 সিস্টারকে তারা দখল করে ফেলবেন। এই রকম পরিস্থিতিতে পাকিস্তানের ক্যাসলাইন নামক একটি পত্রিকায় একটি নিবন্ধ ছাপা হয়েছে। সেখানে 54 বছর পর রিয়েলাইজ করতে বলা হচ্ছে আবার কনফেডারেশন অর্থাৎ পাকিস্তানের সঙ্গে একত্রিত হওয়ার মতো আকাঙ্ক্ষা ব্যক্ত করার মতো দুঃসাহস রাখছে তারা। কল্পনা করতে পারেন এখনো তারা চায় পাকিস্তানের অধীনস্থ হয়ে কনফেডারেশন বা তাদের অধীনস্থ হবে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সার্বভৌমত্ব এখনো তারা বিকিয়ে দিতে চায়। এই দুঃসাহস তারা দেখাচ্ছে। আর বাংলাদেশের কিছু কুলাঙ্গার দেশে এবং দেশের বাইরে থেকে বলতেছে আসলে এটা তো স্বাধীনতা যুদ্ধ ছিল না, এটা ভারত পাকিস্তান যুদ্ধ ছিল। কেউ কেউ তো বলছে 30 লাখ লোকই মারা যায়নি, কেউ কেউ তো হাজারের ভিতর নিয়ে আসছে। আরো দুর্ভাগ্য, সেই যে স্বাধীনতার পরাজিত শত্রু তাদের বড় দল জামাত ইসলামী, আজ পর্যন্ত তারা বলে নাই যে 71 সনে তাদের কৃতকর্ম অপরাধ ছিল। তাদেরই দলের সহকারী সেক্রেটারি জেনারেল একজন প্রখ্যাত আইনজীবী ডক্টর আব্দুর রাজ্জাক, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, তিনি এই দল ছেড়ে চলে এসে ইন্টারভিউ দিয়ে বলছেন স্বাধীনতা যুদ্ধে বিরোধিতাকারীরা কখনো সেই দেশে রাজনীতি করতে পারে না যতক্ষণ পর্যন্ত তারা না ক্ষমা চাইবে। তিনি বলছেন আমি জামাত ইসলামীকে বুঝাবার চেষ্টা করেছি, তারা যখন আমার সঙ্গে একমত হয়নি তখন আমার মনে হলো স্বাধীনতার বিরোধিতা করে সেই দল এই দেশে রাজনীতি করতে পারে না, তাই আমি জামাত ছেড়ে আসছি। এখন ইউটিউবে ব্যারিস্টার রাজ্জাকের সেই ইন্টারভিউর সমস্ত তথ্যাদি পাওয়া যায় এবং ভাইরাল হয়ে ঘুরছে। বাংলাদেশের গণমাধ্যমে অনেকেই বলছেন জামাতকে যদি রাজনীতি করতে হয় 71 সনের নির্মমতা, ভয়াবহতা, স্বাধীনতার বিরোধিতা, এর জন্য তাদের প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। খালেদ মহিউদ্দিন তার একটি প্রোগ্রামে একাধিকবার চাপ সৃষ্টি করে বললেন আপনারা কি ক্ষমা চাইবেন, 71 আপনাদের ভুল ছিল কিনা। জামাতের নায়েব আমির বললেন সেই সময় নেতৃত্বের হয়তো ভয় ছিল বা দূরদর্শিতার অভাব ছিল, এটা বলে থেমে যায়, আর কিছু বলে না। এবং দেশের অভ্যন্তরে তাদের ছাত্র সংগঠন ম্যাগাজিন বের করে মহান মুক্তিযুদ্ধ ভুল ছিল এই রকম ঔদ্ধত্য দেখাতে সাহস পায়। এই সেই বাংলাদেশ যে বাংলাদেশের জন্য 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে, 2 লক্ষ মানুষ সম্ভ্রম দিয়েছে, কত সংখ্যালঘু সম্প্রদায়কে নানা রকম কষ্ট স্বীকার করতে হয়েছে। এখন নতুন করে আবার সেই স্বাধীনতার পরাজিত গোষ্ঠী যাদের প্রেতাত্মারা বাংলাদেশে এখনো রয়ে গেছে একটি সেকশন, এবং সেই পশ্চিম পাকিস্তান
আমরা যেটাকে সেই সময় পশ্চিম পাকিস্তান বলতাম, এখন পাকিস্তান, যে পাকিস্তানের একটা গণতান্ত্রিক সরকার ফুল মেয়াদ নিতে পারে নাই, কারণ এই পাকিস্তানের জন্মই হয়েছিল মৃত্যুর জন্য। আজ পর্যন্ত একটি গভর্নমেন্ট পূর্ণাঙ্গ মেয়াদ পূরণ করতে পারেনি। সেই পাকিস্তান যিনি তার বিভিন্ন প্রপার্টি বেচে দিচ্ছেন অস্তিত্ব বিপন্নের জন্য, তার এখনো লোলক দৃষ্টি এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উপরে। এর সঙ্গে যুক্ত হয়েছে কিছুদিন পূর্বে বর্তমান সরকারের এক উপদেষ্টা, তিনি বলছিলেন আমাদের, না আমি বলি সৈয়দ রেজওয়ানা, তিনি বলছিলেন যে আমাদের মানচিত্র নতুন করে লিখতে হতে পারে। সেনাপ্রধান একবার বলছিলেন আমাদের সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। আর একজন যিনি এই সরকারের সক্রেটিস নামে অভিহিত মাহফুজ আলম, তিনি তো বলেছিলেন যে আমাদের মানচিত্র, আমাদের এরিয়াটা ঠিক হয়নি, এবং তিনি বলছিলেন গৃহযুদ্ধের সম্ভাবনার কথা। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তো প্রায়শই বলেন আমরা যুদ্ধ পরিস্থিতিতে আছি। এখন কার সঙ্গে যুদ্ধ করবেন? আবার পূর্ব পাকিস্তানকে তৈরি করার জন্য মুক্তিযুদ্ধের চেতনার মানুষদের সঙ্গে যুদ্ধ করবেন? পশ্চিম পাকিস্তানের সশস্ত্র বাহিনী কিন্তু বিশ্বখ্যাত সশস্ত্র বাহিনী। তাদের মুখোমুখি হয়ে নিরস্ত্র বাঙালিরা তাদের পরাজিত করেছে নাকে খত দিয়ে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সারেন্ডার করে চোরের মতো তাদের চলে যেতে হয়েছে। তাদের প্রেতাত্মারা জঙ্গি স্টাইলে 2024 সালের একটি ঘটনা ঘটাবার ভিতর থেকে বাংলাদেশকে আবার ওই পূর্ব পাকিস্তানের মতো একটি রাষ্ট্রে বা আফগানিস্তানের মতো একটি রাষ্ট্রে পরিণত করতে চাইলে এটা নির্বোধের স্বপ্ন হবে। বাংলাদেশের মানুষ কিন্তু পরাভব মানে না। বাংলাদেশের শত বছরের পূর্বের ইতিহাস দেখলে দেখা যাবে এরা পরাধীনতা মানে না। যদি অনেক দিন তাদের চাপিয়ে রাখা গেছিল, কিন্তু তারা যখন ঘুরে দাঁড়ায় কিছুই করা যায় না। বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন তাকে আওয়ামী লীগ হতে হবে এমন কথা না। কমিউনিস্ট পার্টি, ন্যাপ, জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক পার্টি, যে যে দলই করেন না কেন, জাতীয় পার্টি যে যে দলই করেন না কেন, আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই দেশের স্বাধীনতা অর্জনে আপনাদের সবার ভূমিকা ছিল, আপনাদের পূর্বসূরীদের ভূমিকা ছিল। এই দেশটা আমরা সকলে মিলে স্বাধীন করেছি। এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের কি মর্যাদা, এটা পরাধীনরা বুঝতে পারবে না। যারা এখন আবার পরাধীন হওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তারা কি করতে চায় আমরা জানি না। আজ বাংলাদেশে মুক্তিযুদ্ধের যত স্মারক স্তম্ভ সব গুড়িয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের সমস্ত অর্জন যেখানে বসে পরিকল্পনা হতো, যেখানে বসে বাস্তবায়িত হতো, সেই 32 নম্বরকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি ক্যান্টনমেন্টের ভিতরেও যেখানে মুক্তিযুদ্ধের স্মারক, জাতির জনকের মুরাল সব গুড়িয়ে দেওয়া হচ্ছে, বীর শ্রেষ্ঠদের মুরাল গুড়িয়ে দেওয়া হচ্ছে। এটা কোন অবস্থা? এগুলো তো সেই সাম্প্রদায়িক রাষ্ট্র কায়েমের বিভিন্ন পদক্ষেপ না? এবং দেশের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান নষ্ট করে নতুন সংবিধান তৈরি করার জন্য আমেরিকা থেকে ভাড়াটে আনা হয়েছে, যারা বাংলাদেশের ভালো লাগে নাই, বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে চলে গেছেন, সেই যারা দেশের প্রতি মায়া নাই, মমতা নাই, সেই ভাড়াটিয়াদের এনে বাংলাদেশে স্বাধীনতার স্পিরিটের কনস্টিটিউশন চেঞ্জ করার মতো সাহস দেখাচ্ছে। যদিও তারা কিছুই পারবে না। সংস্কার করতে চায়, যার নিজের নাই যোগ্যতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবার, সে সংস্কার করে। আর সংস্কার করার লিগ্যাল অথরিটি আপনাকে কে দিয়েছে? হু আর ইউ? হোয়াট ইজ ইউর লিগ্যাল স্ট্যাটাস? নাথিং। তা আমি খুবই সংক্ষেপে শুধু বললাম, স্বাধীনতার পরাজিত শত্রুরা দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে যোগসূত্র নিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করে পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এবং সেই ষড়যন্ত্রের সঙ্গে ঘাপটি মেরে থাকা ছদ্মবেশী বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরাও জড়িত আছে, এমন অভিযোগও কিন্তু শোনা যাচ্ছে। তাদের স্বরূপ কিন্তু সময় মতো বোঝা না গেলেও হঠাৎ করে আবির্ভূত হতে পারবে। যেমন ছাত্রলীগের ছদ্মবেশে থেকে শিবির কাজ করেছে, যেটা তারা এডমিট করেছেন। অনুরূপভাবে সরকারি অনেক দায়িত্বশীল কর্মকর্তারা আওয়ামী লীগের
ছত্রছায়া থেকে গুরুত্বপূর্ণ পদ পদবি নিয়েছেন। ভেতরে ভেতরে এন্টি আওয়ামী লীগ, এন্টি লিবারেশন স্পিরিট, মনে মনে ভালোবাসা, চাঁদতারা পতাকা, পেয়ারে পাকিস্তান। অনেক ভুল আমাদের হয়ে গেছে। আমরা ঐক্যবদ্ধভাবে এদের মোকাবেলা করতে নানা ভাগে বিভাজন হওয়ার ফলে আজকে এরাই সাহস পেয়েছে। আমার বিশ্বাস কোনোদিন তাদের সাহস আর সঞ্চয় করবে না, কিন্তু তারা কিন্তু বিষধর সাপের মতো সবল দেবার চেষ্টা করবে। তাই আজ দরকার আওয়ামী লীগ, বিএনপি সহ যত রাজনৈতিক দলই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, তাদের মনে রাখতে হবে দেশটা পরাধীন হয়ে গেলে কারো অস্তিত্ব থাকবে না। এই দেশ স্বাধীন না হলে এই দেশে কেউ কর্নেলের উপরে অফিসার হতে পারতেন না, জিয়াউর রহমান মেজর জেনারেল হতে পারতেন না, রাষ্ট্রপতি হতে পারতেন না, এরশাদ সেনাপ্রধান হতে পারতেন না, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারতেন না, অনেক অনেক কিছু হতে পারতেন না। সেই দেশটাকে ধ্বংস করে দেবেন না। পাকিস্তানিরা কত বর্বর, পৃথিবীর যে দেশে যাবেন ওদের নাম উচ্চারণ করলে মানুষ নাক ছিটকায়। এই বর্বর পাকিস্তানিরা আমার মাকে, আমার বোনদেরকে নির্মমভাবে নির্যাতন করছে, কত যুদ্ধ শিশু জন্ম দিয়ে গেছে। সেই হানাদার বাহিনীর স্বপ্ন পূরণের জন্য, সাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার জন্য দেশের ভিতরে ষড়যন্ত্র হচ্ছে। শোনা যায় এই ষড়যন্ত্রে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থাকা অনেকেও সুকৌশলে জড়িত আছেন। আজ সময় এসেছে মুক্তিযুদ্ধের চেতনার সকলকে ঐক্যবদ্ধ হয়ে পরাজিত শত্রুদেরকে আবার পরাজিত করা। পৃথিবীর কোনো দেশে পরাজিতরা আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারেনি। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিভাজনের সুযোগ নিয়ে এই দেশে তারা আবারও রাজনীতিতে ফিরে এসেছে, মন্ত্রী হয়েছে, রাষ্ট্রপতি হয়েছে। জেনারেল জিয়াউর রহমানের সরকারে, খালেদা জিয়ার সরকারে, এরশাদের সরকারে গুরুত্বপূর্ণ পদে তারা বসেছে। যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে। অন্তত কিছু শহীদ আত্মতৃপ্তি পেয়েছেন, শহীদের পরিবার আত্মতৃপ্তি পেয়েছে। ওরা আবার ফিরে আসলে ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নেবে, যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ নেবে, বুদ্ধিজীবী হত্যার বিচারের প্রতিশোধ নেবে। আমরা নিশ্চয়ই সেটা হতে দিতে পারি না। রুখে দাঁড়াতে হবে ওদের বিরুদ্ধে। ওই ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যে কাউন্টার ন্যারেটিভ, ওই ব্যাংক ডাকাতি, ওই ডালিমের বউ ডাকাতি, ওই চুরি, ওই কম্বল চুরি, মানে বঙ্গবন্ধু, তার পরিবার, আওয়ামী লীগ লক্ষ্যবস্তু যখন হয়, মুক্তিযুদ্ধ যখন লক্ষ্যবস্তু হয়, দেখেন ৩০ লক্ষ শহীদ আত্মহতি দিয়েছে ১৯৭১ সালে। এটি বঙ্গবন্ধু বলেছেন, অনেকেই বলেছেন। এখন ধরেন যদি বাংলাদেশে ৩০ লক্ষ লোক মারা না যায়, তার চেয়ে কম মারা যায়, তাতে বাংলাদেশের ক্ষতিটা কি? আর যদি কম মারা যায় তাহলে বাংলাদেশের লাভটা কি? এই লাভ আর ক্ষতির হিসেবটা যদি করতে যান, সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষতিটা হচ্ছে বাংলাদেশ যে একটা মহান মুক্তিযুদ্ধ করেছে, এই মুক্তিযুদ্ধটাকে একটা কালিমা লেপন করা, মুক্তিযুদ্ধকে একটা ডিসপিউটে নিয়ে আসা। আর যদি এই মুক্তিযুদ্ধ যদি একবার যদি ডিসপিউটেড হয়, তাহলে ১৯৭১ সালের পরাজিত শক্তি, পাকিস্তানের প্রেতাত্মা, মৌলবাদী যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা এই দেশে কমফোর্টেবলি রাজনীতি করতে পারে। এখন আপনারা যারা নিজেদেরকে আধুনিক ভাবেন, ধর্মের বাইরে গিয়ে, অর্থাৎ ধর্মের জায়গায়, মানুষের জায়গায়, মানুষের মধ্যে ধর্ম আরোপিত হয়। কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ মুসলিম, কেউ জৈন, কেউ শিখ, কেউ জুইশ, এবং কেউ কোনো ধর্মই নাই। এর ভিতরেও কিন্তু সমাজ চলছে, রাষ্ট্র চলছে। আমরা যাদেরকে ফলো করি, ব্রিটেনকে, আমেরিকাকে, অস্ট্রেলিয়াকে, কানাডাকে, আমাদের যে আজকের জীবনের ছাত্রদের, নতুন প্রজন্মের আইকন, আমেরিকায় যেতে পারলে, ব্রিটেনে যেতে পারলে, অস্ট্রেলিয়ায়, কানাডায় যেতে পারলে মনে হয় যেন স্বর্গ পেয়েছে। এই চিন্তাধারায় যারা বড় হয়েছে, তারা যখন এই মৌলবাদী শক্তি, এই ধর্মান্ধ শক্তি, এই ১৯৭১ সালের স্বাধীনতা বিরোধী শক্তি এদের কাঁধে যখন ভর করে, তখন এই জাতি সত্যি একটা অন্ধকার টানেলের দিকে রওনা দিচ্ছে। এটা কিন্তু নিশ্চিতভাবে মনে করবেন। দেখেন,
বঙ্গবন্ধুর যে বইটির কথা বলছিলাম, এই বইটি এটি কিন্তু কোনো পূর্ণাঙ্গ জীবনী না, এটা একটা অংশ মাত্র। 1955 সালে থেমে গেছে। যদি টাকা দিয়ে লেখানো হইতো এটা 55 সালে থামবে কেন? এটা কেন 1971 সালে থামবে না? অথবা এটা কেন 1974 সালে এসে থামবে না? কারণ এই ইতিহাসের যে বরপুত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার হাতের লেখায় লিখতে পারে এরকম কোনো সন্তান বাংলাদেশে জন্ম হয়নি। কারণ তার লেখাটা যে ইউনিক। আপনি এই যে ওই বাটপার আসিফ নজরুলের কথা ধরেন, এই বাটপার আসিফ নজরুল বইটি পড়ে তিনি কি বলেছিলেন একটু শুনেন, রিউইন্ড করে দেখেন, আপনি অবাক হয়ে যাবেন শুনে। এখন মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে এই আজ এই পিনাকি নাম, সেই লোকটি নতুন একটি তথ্য দিয়েছেন, 2000 লোক মারা গিয়েছে। আচ্ছা, আপনি হামদুর রহমান, যিনি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আর্মিরে মানে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনীর অংশ ছিলেন, তিনি যখন ফিরে যান তাকে দিয়ে একটা কমিশন করেছিল পাকিস্তান যে তদন্ত করার জন্য, এটার নাম ছিল হামদুর রহমান কমিশন। সে হামদুর রহমান কমিশনও বলেছে যে পাকিস্তানি আর্মিরা বাংলাদেশে 26,000 মানুষকে হত্যা করেছে। তাহলে আপনি খেয়াল করে দেখেন, পিনাকি বলছে 2000 লোককে মারা হয়েছে, আর হামদুর রহমান বলছে 26,000 মানুষকে মারা হয়েছে। এই 2000 তথ্যটা সম্পর্কে আমি একটি কথা বলতে চাই। আমার মামা, আপন মামা, আমার মায়ের ইমিডিয়েট ছোট ভাই আব্দুল মান্নান, উনি আনোয়ার হোসেন নামেও পরিচিত, তিনি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ছাত্র জীবনে। তার সাথে তার মামা অর্থাৎ আমার মায়ের মামা, তিনিও হারুনুর রশিদ 71 সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তারা কুমিল্লার এই যে অঞ্চলটি এখন দক্ষিণ সদর দক্ষিণ এবং নাঙ্গলকোট নামে পরিচিত, সদর দক্ষিণ অংশে আহাতলি গ্রামে এই পাকিস্তানি আর্মির আক্রমণে আমার মায়ের মামা হারুনুর রশিদ মারা যায়। সেখানে একটি স্মৃতিস্তম্ভ আছে। আমার মামা ফিরে আসে। আমাদের বাড়ি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে বোমরা এবং পদুয়া, দুটি পাশাপাশি গ্রাম, দুটি পাড়া। আমার মামার বাড়ি বোমরা আর আমার নানার বাড়ি পদুয়া। আমার মায়ের নানার বাড়ি পদুয়া, আমার নানার বাড়ি বোমরা। তো এই গ্রামে উনি মারা গেলেন। তারপরে দেখেন এই গ্রামের পরের গ্রামটি কাদোবার পাশের গ্রামটির নাম হচ্ছে রামের বাগ। এই রামের বাগে আলী মিয়া এবং মোহাম্মদ, এই দুই ভাইকে পাক আর্মিরা নির্মমভাবে হত্যা করে। সেটিও আমার গ্রাম থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। তারপরে আমার গ্রামের দক্ষিণ পূর্ব পাশে যে গ্রাম, সেই গ্রামটির নাম মাহিনী। সেই গ্রামে একজন অবসরপ্রাপ্ত দারোগা ছিলেন, তার নাম গনু দারোগা বলতো সবাই। সেই গনু দারোগাকেও পাক আর্মিরা নির্মমভাবে হত্যা করে। তারপরে আমার গ্রাম থেকে পাশের আমার দক্ষিণ পূর্ব পশ্চিম পাশে যে গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে লক্ষ্মীপদুয়া। তার পাশের গ্রামটির নাম হচ্ছে সুপুয়া। এই সুপুয়া গ্রামে মুক্তিযোদ্ধা মমতাজকে নির্মমভাবে পাক আর্মিরা হত্যা করে। আমি শুধু একটি ইউনিয়নের কথা বলছি। আপনি যদি দেখেন যে একটা ইউনিয়নের সমান জায়গায় আমার চারপাশে যে মানুষগুলো মারা গিয়েছে, তারা কিন্তু 1971 সালে একবার স্বীকৃত মানুষ। তাহলে আপনি দেখেন, যদি আমার এই একটি ইউনিয়নের ভিতরে আমি যে 4টি ঘটনা বললাম, এরকম ঘটনা বাংলাদেশের 68,000 গ্রামে প্রত্যেক জায়গায় যদি আপনি যান, আপনি এটা দেখতে পাবেন। তাহলে এই যে পিনাকিদের যে 2000 তথ্য, এগুলো যে শুধুমাত্র মুক্তিযোদ্ধাকে কলঙ্ক লেপন করা, পাকিস্তানের স্টেটমেন্টকে সত্য প্রমাণ করা, ভারতকে শত্রু রাষ্ট্র পরিণত করা এবং অসাম্প্রদায়িক চেতনাকে বিনষ্ট করে সাম্প্রদায়িক একটা রাষ্ট্র বাংলাদেশে প্রতিস্থাপন করার যে কাজ না, এটা কোনোভাবেই আপনি বলতে পারেন না। তাই বলছি যে ইতিহাস আপনি মুছে দিতে পারবেন না, ইতিহাসের গতি দ্বারা আপনি বদলাতে পারবেন না। সময় এবং স্রোত যেভাবে বয়ে যায়, ইতিহাস কিন্তু সেভাবেই বয়ে যায়। আজকে আমি যা বলছি, আপনারা যা বলছেন, ইতিহাসের উপজীব্য হবে সেটা, কিন্তু ইতিহাসের নির্যাসে সেটা নাও থাকতে পারে। বড় বড় অনেক ঘটনা ঘটবে যেগুলা
ইতিহাস বুকে ধারণ করে রাখবে। আমার মতো আপনাদের মতো অনেকের কথাই ইতিহাস কিন্তু ভুলে যাবে, কিন্তু বঙ্গবন্ধু এমন একজন ক্ষণজন্মা মহাপুরুষ, তাকে ইতিহাস বলবে না। তিনি ইতিহাসকে অনেক কিছু দিয়েছেন, একটি নতুন রাষ্ট্র দিয়েছেন, একটি কনসেপ্ট দিয়েছেন, একটি স্বাধীন বাংলাদেশ দিয়েছেন, যেই বাংলাদেশের আরাধনা ছিল 3000 বছরেরও পুরনো। বাঙালি 3000 বছর চেষ্টা করেও একটি স্বাধীন দেশ পায়নি। সেই বাংলাদেশটি এই বঙ্গবন্ধুর হাত ধরে এসছে। আজকে যে তরুণ প্রজন্ম বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে, ইতিহাসকে এই তার ভাড়া করা কিনাকিরি দিয়া যেইভাবে কলঙ্কিত বুলুণ্ঠিত করার চেষ্টা করছে, এবং বাংলাদেশের সকল সাংবাদিক দিয়ে বঙ্গবন্ধুর চরিত্রকে যেভাবে হনন করার চেষ্টা করা হচ্ছে, এটা ডালিমেরা করেছে, এরা ফারুকরা করেছে, রশিদরা করেছে, তারা ব্যর্থ হয়েছে। তাদের জীবনের শেষ পর্যায়ে এসে, অন্তিম পর্যায়ে এসে আমরা দেখেছি তারা আজ বিধ্বস্ত, অপমানিত, লাঞ্ছিত এবং বিতাড়িত। তাদের পরিণতি এই কিনাকিদেরও হবে। এই সমন্বয়ক, এই এনসিপি নামে যারা বঙ্গবন্ধুকে নিয়ে মিথ্যা, ইতিহাসকে নিয়ে যারা মিথ্যা, বাংলাদেশের জন্মের ইতিহাসকে যারা অস্বীকার করছে, তাদের পরিণতিও আস্তে আস্তে একটা ভয়াবহ পরিণতির দিকে যাবে। ভারত এমন একটি রাষ্ট্র, যে রাষ্ট্রটি ঘিরে আছে আমাদেরকে চারদিক থেকে। আপনি জামাত আসেন, আপনি আওয়ামী লীগ আসেন, বিএনপি আসেন, অথবা এনসিপি আসেন, অথবা আর্মি আসেন, যেই আসেন, এই ভারতের এই সাম্রাজ্যের ভিতর থেকে বেরিয়ে গিয়ে এই বাংলাদেশটিকে পাকিস্তানের পেটের ভিতরে, আফগানিস্তানের ওই কোনো এক প্রদেশের কাছে নিয়ে প্রতিস্থাপন করা সম্ভব নয়। ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, 54টি নদীর পানি দিয়ে এই দেশটাকে জিইয়ে রেখেছে। আপনি একটি নদীর বাদ দেবেন, আরো 53টি নদী বাকি থাকবে। এই দেশটাকে ভারত চাইলে মরুভূমিতে পরিণত করতে পারে। কিন্তু আসুন, ভারত বিরোধিতা নয়, মুক্তিযুদ্ধ বিরোধিতা নয়, বঙ্গবন্ধুদের বিরোধিতা নয়, বাংলাদেশকে সামনের দিকে যদি নিয়ে যেতে হয়, এই মুক্তিযুদ্ধকে কাজে লাগাতে হবে, প্রতিবেশী ভারতকে কাজে লাগাতে হবে। আর পাকিস্তানের মতো যারা জঙ্গি উৎপাদন করে, এই রকম একটি ফেইল রাষ্ট্রকে লাল কার্ড দেখিয়ে বাংলাদেশের লিস্ট থেকে দূরে রাখতে হবে। তা না হলে আগামী প্রজন্ম 20 বছর, 30 বছর, 40 বছর, 25 বছর পরেই যে নতুন প্রজন্ম আসবে, সেই প্রজন্ম আপনাদেরকে লাথি দিয়ে ফেলে দেবে।